সে এক কঠিন সময়। সালটা ছিল 1905। ব্রিটিশ রাজের শাসন ও অত্যাচারের বিরুদ্ধে যখন সমস্ত ভারতবর্ষ গর্জে উঠেছিল, তখন এই আলিপুর জেলের কালকুটুরিতে ঠাঁই হয়েছিল একের পর এক স্বাধীনতা যোদ্ধাদের। স্বাধীনতার ৭৫ বছর পর সেই ঐতিহাসিক জেল রূপান্তরিত হলো আলিপুর মিউজিয়ামে। হ্যালো ভিউয়ার্স, ভ্রমণপ্রেমী বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি আদি গঙ্গার পাড়ে 1905 সালে ব্রিটিশদের নির্মিত আলিপুর জেলে, যেটি এখন পরিণত হয়েছে আলিপুর মিউজিয়ামে। এই মিউজিয়ামে এসে একবার না ঘুরে দেখলে অনেক কিছুই অজানা থেকে যাবে। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য মাথাপিছু ৩০ টাকা করে। ৩ বছরের নিচে কোনো প্রবেশ মূল্য লাগে না। এছাড়াও প্রতিদিন সন্ধেবেলায় দুরকম ভাষায় এখানে লাইট অ্যান্ড শো হয়। এই শো দেখার জন্য মাথাপিছু ১০০ টাকা করে টিকিট কাটতে হয়। এই মিউজিয়াম সোমবার বাদে সপ্তাহের প্রতিটা দিনই সকাল ১১টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত খোলা থাকে। টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই মনের মধ্যে গর্ব অনুভব করলাম। এই সেই জেল যেখানে পণ্ডিত জওহরলাল নেহেরু, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিধানচন্দ্র রায়ের মতো প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের এখানে বন্দি করে রাখা হয়েছিল। গেট থেকে প্রবেশ করে ডান দিকেই দেখতে পেলাম শহীদ স্তম্ভ। স্বাধীনতা সংগ্রামে যারা ফাঁসির মঞ্চে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের স্মরণে এই শহীদ স্তম্ভ তৈরি করা হয়েছে। কারাগারে ফাঁসির মঞ্চে যে সমস্ত বীর যোদ্ধাদের ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের নাম ও মৃত্যুর সময় এখানে লেখা রয়েছে। মিউজিয়ামে কি কি দেখবেন তার জন্য বিভিন্ন জায়গায় সাইনবোর্ড আর ম্যাপ পয়েন্টিং করা আছে। সেই ম্যাপ ফলো করে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এখন আমরা যে কক্ষে প্রবেশ করছি, সেখানে নেতাজি, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তকে রাখা হয়েছিল। এই কক্ষটি দোতলা বিশিষ্ট। নিচে সেলগুলোতে বিধানচন্দ্র রায়কে রাখা হয়েছিল, আর উপরের সেলগুলোতে ছিলেন নেতাজি, চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত। নিচে মোট 3টি সেল আছে, তার মধ্যে 2টি সেল ফাঁকা রয়েছে। একদম লাস্ট সেলটিতে ছিলেন বিধানচন্দ্র রায়। এই সেই কক্ষ যাতে পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে রাখা হয়েছিল। 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931, অর্থাৎ 5 মাস এই সেলে ছিলেন বিধানচন্দ্র রায়। চলো এবার তোমাদের ওপরের সেলগুলোতে নিয়ে যাই। ওপরের প্রথম সেলেই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত 9 মাস নেতাজিকে এই সেলেই রাখা হয়েছিল। আইন অমান্য আন্দোলনের প্রতিবাদে নেতাজি এখানে বন্দী ছিলেন। এই সেলে থাকাকালীন নেতাজি কলকাতা কর্পোরেশনের মেয়র পদে দাঁড়িয়েছিলেন এবং নির্বাচনে জয়ীও হয়েছিলেন। নেতাজি সেলের পাশেই ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেল।
14 ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922 পর্যন্ত 7 মাস এই সেলেই ছিলেন চিত্তরঞ্জন দাস। এই লাস্ট সেলটিতে ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। 1930 থেকে 1933 সালের মধ্যে দুবার যতীন্দ্রমোহন সেনগুপ্তকে এই সেলে রাখা হয়েছিল। প্রতিটা সেলেই ভারতীয় বীর যোদ্ধাদের মূর্তি রয়েছে। এবার আমরা প্রবেশ করছি এই জেলে সবথেকে রোমহর্ষক জায়গাটিতে, যেখানে 10 জন ভারতীয় মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে ফাঁসির কাঠে ঝোলানো হয়েছিল। প্রথমেই রয়েছে কন্ডেমনেশন রুম, অর্থাৎ ফাঁসির আগের দিন কয়েদিদের যেখানে রাখা হতো। এখানে মোট 3টি সেল আছে। এই 3টি সেলের মধ্যে একটি সেলে বিপ্লবী দীনেশ গুপ্তর মূর্তি রয়েছে। 1931 সালে দীনেশ গুপ্তকে এখানেই ফাঁসি দেওয়া হয়েছিল। ছোটবেলায় যে ছেলেটি কালী পুজোর সময় পাটাবলি থেকে কেঁদে ফেলেছিল, সেই ছেলেটি ফাঁসির মঞ্চে বন্দে মাতরম ধ্বনি দিয়ে হাসতে হাসতে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। এই সেই ঘর যেখানে মৃত্যুর আগের শেষ রাতটা কয়েদিরা থাকতেন। এই ঘরেই তাদের জীবনের শেষ ইচ্ছাটা জিজ্ঞাসা করা হতো। জীবনের শেষবারের মতো পছন্দের খাবারটা তারা এই ঘরে বসেই খেতেন এবং এখানেই তাদের গীতা পাঠ করানো হতো। এই সেই ফাঁসির মঞ্চ যেখানে আমাদের বীর বিপ্লবীরা হাসতে হাসতে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। এখানে দুটো ফাঁসির দড়ি ঝোলানো আছে, অর্থাৎ এখানে জোড়া ফাঁসি দেওয়া হতো। ফাঁসির পর মৃতদেহকে এই কাঁচের জায়গাটা থেকেই বের করা হতো। ফাঁসির মঞ্চের ঠিক সামনেই ছিল ডিটেনশন সেল। এখানে বন্দীদের জোর করে ফাঁসির পুরো প্রসেসটা দেখানো হতো, যাতে তারা ভয় পেয়ে কোনো সংগ্রামী আন্দোলন করতে না পারে। ফাঁসি মঞ্চের ঠিক পাশেই আছে অটোপসি রুম, যেখানে ফাঁসি দেওয়ার পর মৃতদের পোস্টমর্টম করা হতো। এই টেবিলের ওপরই হতো তাদের পোস্টমর্টম। শোনা যায় ফাঁসি হওয়ার পর ডাক্তাররা সেই ব্যক্তির পায়ের শিরা কেটে দিত, আর সেই রক্ত এই নালা দিয়ে বাইরে বেরিয়ে যেত। যে 10 জন বীর শহীদকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের নাম আর মৃত্যুর তারিখ এখানে দেওয়া আছে। আর সেই বীরদের কেন ফাঁসি দেওয়া হয়েছিল তার সমস্ত বিবরণ সেই বীরদের ছবি সমেত এখানে দেওয়া রয়েছে। দু 2004 সালে এই জেলে শেষ ফাঁসি দেওয়া হয়েছিল ধনঞ্জয়কে। তারপর থেকে এখানে আর কোনো ফাঁসি হয়নি।
ফাঁসির মঞ্চ থেকে বেরিয়ে এবার আমরা প্রবেশ করলাম নেহেরু কক্ষে। এখানে মোট 4টি সেল আছে। প্রথম সেলটিতেই রাখা হয়েছিল জওহরলাল নেহরুকে। সতেরোই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934, অর্থাৎ 5 মাসের জন্য তিনি এই সেলে ছিলেন। এরকম ছোট কুঠুরিতে তিনি 80 দিন বন্দী ছিলেন। এই 5 মাস এখানে বন্দি থাকাকালীন তার মেয়ে ইন্দিরা গান্ধী 15 দিন অন্তর তার সাথে দেখা করতে আসতেন। এই যে জায়গাটি দেখছেন যেখানে ইন্দিরা গান্ধী বসে রয়েছে, এখান থেকেই তিনি তার বাবার সাথে কথা বলতেন। পাশের শেলগুলিতে জওহরলাল নেহরুর স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের কিছু ছবি লাগানো রয়েছে। নেহেরু সেল থেকে কিছুটা এগোলেই রয়েছে লাইব্রেরি আর সেমিনার হল। সংরক্ষণের জন্য এখন এটি বন্ধ রয়েছে। সেমিনার হলের ঠিক সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার আর পুলিশ মিউজিয়াম। এখন আমরা প্রবেশ করছি পুলিশ মিউজিয়ামের ভেতরে। 1947 সালের স্বাধীনতার আগে ভারতীয় যোদ্ধারা কলকাতার যেসব জায়গায় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনেই যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেই সব অস্ত্রগুলি এই মিউজিয়ামে রাখা হয়েছে। পুলিশ মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই আছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের ওপর থেকেই ব্রিটিশ সেনারা পুরো জেলটির ওপর নজরদারি করতেন। ব্রিটিশ সেনারা ভারতীয় কয়েদিদের ওপর যেরকম পৈশাচিক অত্যাচার করত, তার কিছুটা নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে। এখানে আলিপুর জেলের একটি মডেল আছে, যেটা আন্দামান সেলুলার জেলের মডেলের আদলে তৈরি করা হয়েছে। এরপর আমরা প্রবেশ করছি ঐতিহাসিক কারাকক্ষের ভেতরে।
এখানে সেই সব সেলগুলো রয়েছে যেখানে অনেক কয়েদিদের একসাথে রাখা হতো। এখানে কয়েদিরা কিভাবে দৈনন্দিন দিন যাপন করত সেই সব দেখানো হয়েছে। তাদের দিন যাপনের সময়গুলো মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কয়েদিদের সব কিছুর ওপর নির্দিষ্ট সময় ধার্য করা থাকতো। নির্দিষ্ট সময় মতো কাজ না করতে পারলে তাদের চাবুক দিয়ে মারা হতো। কতটা নৃশংস অত্যাচারী না তাদের সহ্য করতে হতো। ঐতিহাসিক কারাকক্ষের ঠিক পাশেই আছে আর্ট গ্যালারি। 2022 সালে দুর্গাপূজায় বাবুবাগান দুর্গা উৎসব কমিটি একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন। এই প্রদর্শনীর আয়োজনে ছিলেন অধ্যাপিকা শ্রীমতী সুজাতা গুপ্ত। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী কিছু বিখ্যাত ব্যক্তির উপস্থিতি এই প্রদর্শনীর শোভাবৃদ্ধি করেছিল। তাদের এই প্রচেষ্টার স্থান পেয়েছে এই মিউজিয়ামে। সম্প্রতি ইউনেস্কো এই দুর্গা উৎসবকে আন্তর্জাতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। ভেতরে রয়েছে 3D রুম। এখানে তোমরা নিজেদের মুখটা কোন বিপ্লবীর সাথে মিল খায় সেটা দেখতে পাবে। এই রুমে তোমরা স্বাধীনতা সংগ্রামের ওপর বিনামূল্যে 3D শো দেখতে পাবে। সেই সময় অমরেন্দ্র ঘোষ ও তার ভাই
এবার চলো আর্ট গ্যালারির ওপরটা তোমাদের নিয়ে যাই। আগে এটি জেল হাসপাতাল ছিল। 1900 দশকে এই জেল হাসপাতালটি নির্মাণ করা হয়েছিল। উপরে ওঠার আগেই দেখতে পাবে দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তলের আদলে বানানো একটি বড় পিস্তল। এখানে দেখতে পাবে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি কবি এবং দার্শনিকদের নিয়ে তৈরি গ্যালারি। শুধুমাত্র যুদ্ধে লড়াই না করেও কবিতা ও সাহিত্যের মাধ্যমে প্রতিবাদী চেতনাকে সবার মধ্যে জাগ্রত করেছিলেন তারা। সাড়ে 5টা বেজে যাওয়ায় অনেক গ্যালারি আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিল। অন্ধকারে ফ্ল্যাশ জ্বালিয়ে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর্ট গ্যালারি থেকে বেরিয়ে তড়িঘড়ি করে এগিয়ে চললাম তাঁতকলের দিকে। এসে দেখি এটাও বন্ধ করে দিয়েছে, ভেতরের সব আলো নিভিয়ে দিয়েছে। অন্ধকারের মধ্যে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানে কয়েদিদের দিয়ে চরকায় সুতো কাটা থেকে শুরু করে তাঁত বোনা সব কাজই করানো হতো। এর জন্য অবশ্য তাদের বেতনও দেওয়া হতো। সেই টাকা জমা থাকতো জেলের খাতায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর তারা সেই টাকা নিয়ে যেতে পারত। এই তাঁতকলের ভেতরেই আছে রান্না ও স্নান করার জায়গা। স্নানের জন্য যে চৌবাচ্চাটি ছিল সেখানে কোনো কল ছিল না। কয়েদিরা অন্য জায়গা থেকে বালতি করে জল এনে চৌবাচ্চাটিতে ভর্তি করত। এই জল স্নান ও রান্না উভয়ই ব্যবহৃত হতো। এমনকি এই জল পানও করত কয়েদিরা। এই মিউজিয়ামের সব গ্যালারিগুলো বিকেল 5:30টার পর বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যে 6টা থেকে শুরু হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বীর যোদ্ধাদের লড়াই নিয়ে লাইট অ্যান্ড শো। বাংলা আর হিন্দি দুটো ভাষাতেই তোমরা এই শো দেখতে পাবে।
রাতের অন্ধকারে যখন সব আলো জ্বালিয়ে দেওয়া হয় তখন এই মিউজিয়ামটি দেখতে আরো বেশি সুন্দর লাগে। এই মিউজিয়ামের এন্ট্রান্সের ঠিক সামনেই রয়েছে কফি হাউস। এখানে চা, কফি, স্ন্যাক্স আরও অন্যান্য ফাস্টফুড সবই পেয়ে যাবেন। এই কফি হাউসে যাওয়ার জন্য তোমাদের 3rd ফ্লোরে যেতে হবে। 3rd ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ি আর লিফট দুটোরই ব্যবস্থা রয়েছে। এই মিউজিয়ামে বাইরের খাবার অ্যালাউ নেই, তাই এখানে আসা অনেক পর্যটকই এই কফি হাউসে এসে খাবার খান। কফি হাউসের সামনেই আছে সৌভিনির। তোমরা চাইলে এখান থেকে কিছু কেনাকাটাও করে নিতে পারো। এই জেলের ছোট কুঠুরিগুলোতে আজও শোনা যায় বিপ্লবীদের কান্নার আর্তনাদ আর চিৎকার। হাজারো অত্যাচারের সাক্ষী হয়ে আছে আলিপুরের এই জেল মিউজিয়াম। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। এই আলিপুর জেল মিউজিয়ামের পুরোটাই তোমাদের ঘুরে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ভ্রমণপ্রেমী বাঙালিকে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।